जिंदगी में इतनी जिद नहीं करनी चाहिए मल्ली। जिद छोड़ देनी चाहिए। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাগ বা অভিমান মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকের মুভিতে খুব সুন্দরভাবে ফুটে তুলেছে। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এই গল্প শুরু হয় 2005 সালে এবং আমরা দেখতে পাই মল্লি পরম শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু মন্দির থেকে আরতির শব্দ বাহিরের মাইক থেকে ভেসে আসছিল। মল্লি বিরক্ত হয়ে মাইকটি ভেঙে ফেলে দিয়ে সে তার কাজে চলে যায়। রাস্তায় বেশ কিছু ছেলে মেয়ে এতিমদের জন্য টাকা সংগ্রহ করছিল। তারা মল্লির থেকে টাকা চাইতে থাকে, কিন্তু মল্লি তাদের টাকা না দিয়ে উল্টো তাদের বক্স নিয়ে কাজে চলে যায়। সন্ধ্যায় সে মদের দোকানে গিয়ে বক্স থেকে টাকা বের করে লাল পানি কিনে সে বেঞ্চে বসে খেতে শুরু করে। কিছুক্ষণের জন্য সে বাইরে গেলে সে ফিরে এসে দেখতে পায় কয়েকজন তার টেবিলের উপর বসে আছে। মল্লি তাদের উঠতে বললে তারা উঠতে রাজি হয় না, বরং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সবাইকে মেরে মল্লি দোকান থেকে বেরিয়ে এসে তার বাইক স্টার্ট দেয়। সে লাল পানি খেয়ে এতটাই মাতাল ছিল যে সে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু মল্লি কিভাবে এত বড় মাতাল হয়ে উঠল, এই গল্পটি জানতে আমাদের পিছনে যেতে হবে। তো আমরা পরের সিনে দেখতে পাই মল্লি তার জেলার মধ্যে প্রথম হয়েছিল। তখন তার বাবা গ্রামের সবাইকে দেখে গর্ববোধ করেছিল। তারা বাবা ছেলে একসাথে ছবি তোলে আর সুন্দর মুহূর্ত পার করে। আসলে বাবারা এমনই, আমাদের সাফল্যে বাবারাই সব থেকে বেশি খুশি হয়ে যায়। কিন্তু আমরা পরের সিনেই দেখতে পাই তার বাবা অনেক আগেই অন্য একজন মহিলাকে বিয়ে করেছিল এবং সেই মহিলার একটি ছেলে সন্তানও ছিল। তার বাবা সেই মহিলাকে তার বাড়িতে নিয়ে আসেন এবং তার দাদুকে তাদের মেনে নিতে বলেন। মল্লির দাদু মেনে নিতে অস্বীকৃতি জানান। মল্লির দাদু তার ছেলেকে বলে যদি সে এই বাড়িতে থাকতে চায় আর এই সম্পত্তির ভাগীদার হতে চায় তাহলে তাকে এই মহিলাকে ছাড়তে হবে। কিন্তু তিনি জানান তাকে তিনি ছাড়তে পারবেন না, বরং সে তার প্রথম স্ত্রী এবং মল্লিকে ছেড়ে চলে যায়। মল্লি তার বাবাকে তার পৃথিবী মনে করত, কিন্তু এই ঘটনার পর সে মেনে নেয় তার বাবা এই পৃথিবীতে নেই, সে মারা গেছে এবং সে তার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। এরপর আর কি আমরা দেখতে পাই তার বাবার ওপর রাগ দিন দিন বাড়তেই থাকে। যে ছেলে জেলার মধ্যে ফার্স্ট ছিল সে ধীরে ধীরে খারাপ বন্ধুদের সাথে মিশতে শুরু করে। ধীরে ধীরে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। একদিন মল্লি তার বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছিল। প্রিন্সিপাল তাদের সকলকে সতর্ক করে মল্লিকে বলে আগামীকাল তুমি তোমার বাবাকে নিয়ে স্কুলে আসবে। এটা শুনে মল্লি প্রিন্সিপালকে বলে আমার বাবা নেই, সে মারা গেছে। তার এমন ব্যবহার দেখে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তারপর মল্লি সবকিছু ছেড়ে দিয়ে সারাদিন ঘুরে বেড়ায় আর নেশার মধ্যে ডুবে থাকে। মল্লির মা তার ছেলের এই অবস্থা দেখে লুকিয়ে লুকিয়ে কান্না করে। পাড়ার এক মেয়ে যার নাম ইভা, সে মল্লিকে কাকা বলেই ডাকত। সে মল্লির দেখাশোনা করে এবং মল্লি ইভাকে এবং তার মাকে তার সব থেকে আপন মনে করে। এভাবে 10টি বছর কেটে গেলেও তার অভ্যাস বদলায় না, বরং আরও বেশি বাজে হয়। সেই সাথে ছোটখাটো বিষয়ে সে রেগে যায় আর যে কাউকে মারধর করে। অন্যদিকে আমরা দেখতে পাই কমিটির সভাপতি গণপত রাজু নির্ধারণ করে দিচ্ছে কে কোন এলাকায় ব্যবসা করবে। মিটিং শেষ করে যাওয়ার সময় শেখর তার কাছে আসে এবং বলে তার মেয়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। সে রাজুর কাছে ব্যবসা করার জন্য কিছু জায়গা চেয়েছিল, কিন্তু রাজু বলে এবছর তো হলো না, পরের বছর দেখা যাবে। এদিকে আমরা দেখতে পারি মল্লি বাড়ি ফিরে দেখে তার বাবা ঘরের বাইরে বসে আছে। মল্লি ঘরে ঢুকতেই তার মা বলে তোমার বাবা তোমার নামে একটি জমি কিনতে চান, তাই তিনি এখানে এসেছেন। কিন্তু মল্লি তখনও তার বাবার উপর এতটাই রেগেছিলেন যে মল্লি তার মাকে বলে তোমার জন্যই তাকে বসতে দিয়েছি, নয়তো তাকে এই বাড়িতেই ঢুকতে দিতাম না। তুমি তাকে ক্ষমা করে দিলেও আমি ক্ষমা করব না। আমি তোমার মতো এত মহান নই যে যাকে তাকে ক্ষমা করব। সত্যনারায়ণও বুঝতে পারে যে তার ছেলে আজও তাকে ক্ষমা করেনি এবং সে চুপচাপ সেখান থেকেই চলে যায়। কয়েকদিন পর ইভাকে ছেলেপক্ষ দেখতে আসে। তাদের মেয়ে পছন্দ হইলে বিয়ের প্রস্তুতি শুরু হয়। বিয়ের দিন মল্লি অতিথিদের খাবার খাওয়াচ্ছিল এবং ঠিক তখনই আমরা অমৃতা আয়ারকে দেখতে পাই। সে বিয়েতে এসেছিল বর পক্ষের হয়ে।
পরের দিন মল্লি তার ট্রাক্টর নিয়ে কলেজের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে অমৃতাকে দেখতে পায়। আজ তার পরীক্ষা ছিল, কিন্তু তার ভয় হচ্ছিল। এটা দেখে মল্লি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিকমতো পড়াশোনা করনি? অমৃতা বলে, হ্যাঁ করেছি। মল্লি বলে, তাহলে কেন ভয় পাচ্ছ? সে বলে, পরীক্ষার আগে আমি ভুল করেই গোসল করে ফেলেছি, এজন্য আমার মাথায় যা ছিল তা সবকিছু পানির সাথে চলে গিয়েছে। आज एग्जाम है, ये तो मैं भूल ही गई और सिर धोकर नहा लिया। जो कुछ भी याद किया था सब पानी में बह गया। যাই হোক, সেখানে শঙ্কর চলে আসে। সেও পরীক্ষা দিচ্ছে। মল্লি তাকে নিজের কাছে ডেকে আনে এবং মল্লি শঙ্করকে হেল্প করতে বলে। শঙ্কর বলে তার কাছে কোনো কিছু নেই, সে কিভাবে হেল্প করবে। মল্লি শঙ্করের কাছ থেকে চিট বের করে এবং বলে, এবার তো হেল্প করতে পারবি। মল্লি অমৃতাকে চিট নিতে বললে সে অস্বীকার করে এবং পরীক্ষার রুমে চলে যায়। এরপর সন্ধ্যায় মল্লি তার বন্ধুদের সাথে লাল পানি খাচ্ছিল। ঠিক তখনই শঙ্কর আসে। সে কাঁদছিল। আসলে মল্লির কারণেই অমৃতা জানতে পারে শঙ্করের কাছে নকল আছে এবং সে সরাসরি তার শিক্ষককে বলেছিল, যার কারণে শঙ্কর ধরা পড়েছিল। মল্লি এই কথা শুনে খুব রেগে যায়। সে শঙ্করকে বলে, আমি তাকে ছাড়ব না, আগামীকালই কলেজ যাব আমি। পরের দিন মল্লিক কলেজে যায়। অমৃতা তার বান্ধবীদের সাথে বসেছিল। মল্লিক কেবল তার দিকে তাকিয়ে থাকে। দুপুরের খাবার সময় সে টিফিন খুলে দেখতে পায় তার মা আজও তার জন্য সবজি দিয়েছে। মল্লি এটা দেখে খুব রেগে যায় এবং খাবার ছুঁড়ে ফেলে দেয়। অমৃতা তার টিফিনটি নিয়ে মল্লির কাছে ছুটে যায়, তাকে খাবার খেতে দেয়। মল্লি দ্রুত খাবার খাওয়া শুরু করে। এটা দেখে অমৃতা বলে, যদি এতই ক্ষুধা লাগে তাহলে টিফিনটা সাবধানে রাখুনি কেন? মল্লি তখন বলে, আমি টিফিনটি নিজেই ফেলে দিয়েছি, কারণ মা প্রতিদিনই একই খাবার দেয়। তারপর অমৃতা তাকে বলে, কোনো মা তার সন্তানকে ক্ষুধার্ত দেখতে চায় না, তোমার শরীর যেন ভালো থাকে এই জন্যই এই খাবার দেয়। তার এই ছোট্ট কথাগুলো নিয়ে সে খুব ভাবতে শুরু করে। সে তার বাড়িতে যায় এবং তার মাকে খাবার পরিবেশন করতে বলে। এই কথা শুনে মল্লির মায়ের চোখে পানি চলে আসে এবং সে খাবার পরিবেশন করতে শুরু করে। অনেক বছর পর মল্লি তার সামনে বসে খাবার খাচ্ছিল। পরের দিন মল্লি ইভার বাড়িতে যায়। সে ইভার বিয়েতে প্রথমবারের মতো অমৃতাকে দেখেছিল। সে ইভাকে অমৃতা সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ইভার স্বামী তাকে বলে যে অমৃতা তোমার জন্য উপযুক্ত নয়। সে কলকাতা থেকে এসেছে এবং সে কলকাতায় স্থায়ী হতে চায়। তার অনেক স্বপ্ন আছে এবং সে আরও বলে, তুমি বস্তা সেলাইয়ের কারখানায় কাজ করো, তোমার কাছে কখনো মেয়ে বিয়ে দেবে না। কিন্তু তার এই কথাগুলোর কোনো প্রভাব পড়ে না মল্লির উপর, বরং সে সরাসরি অমৃতার কাছে চলে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সবকিছু বলে দেয়, যেমন সে লাল পানি খায়, মাঝে মধ্যে মেয়েদের কাছেও যায়, কিন্তু তুমি যদি বলো আমি সবকিছু ছেড়ে দেব। অমৃতা কিছু বলে না, সেখান থেকে চলে যায়। অমৃতার দুইজন বন্ধু মল্লিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা মল্লিকে ভালোভাবেই চিনত। অমৃতার বান্ধবীরা তাকে বলে, তুমি যদি অস্বীকার করো তাহলে তোমার বিপদ হতে পারে। তোমার যেহেতু পরীক্ষা সামনে, তুমি আপাতত অভিনয় করতে থাকো, পরীক্ষা শেষে তুমি তোমার মতো চলে যাবে। আর এদিকে মল্লি অমৃতার কাছ থেকে উত্তর পাওয়ার আশায় পিছন পিছন ঘুরতে থাকে। অবশেষে এক সন্ধ্যায় অমৃতা মল্লির সাথে কথা বলে। সে মল্লিকে বলে, মদ, সিগারেট, মেয়ে সবকিছু ছেড়ে দিতে হবে। মল্লি তৎক্ষণাৎ তার সাথে একমত হয়। তারপর মল্লি অমৃতাকে বলে, তুমি যা বলবে আমি তাই করব। মল্লি বলে যে তুমি শুধু একবার বলো আমাকে কি করতে হবে। অমৃতা বলে, অরবিন্দ নামে একটি ছেলে আছে, আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি এবং বাড়ি থেকে পালাতে চাই, কিন্তু অরবিন্দের বাবা তাকে ঘরের ভিতর আটকে রেখেছে। তারপর অমৃতা বলে, তুমি কি তাকে আমার জন্য রেল স্টেশনে নিয়ে আসবে? মল্লি তৎক্ষণাৎ সে অরবিন্দর বাড়িতে যায় এবং তাকে রেল স্টেশনে নিয়ে আসে। অমৃতা স্টেশনে তাদের জন্য অপেক্ষা করছিল। অরবিন্দকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই অরবিন্দ বলছে, মল্লি তোমার জন্য পাগল হয়ে গেছে, সে তোমার জন্য সবকিছু করবে, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে, এমনকি আমার থেকেও বেশি। আমি অন্য কারো ভালোবাসা নিয়ে এখান থেকে যেতে পারবো না। এরপর অমৃতা বলে, যে আমাকে এতটা ভালোবাসে তাকে ছেড়ে যাব কিভাবে? এখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়। কয়েকদিন পর মল্লির এক বন্ধু, সে দুবাই থেকে গ্রামে আসে। অনেকদিন পর বন্ধু আসছে, একটু মজা না করলে কি হয়? সবাই লাল পানি, সিগারেটের নেশায় কাঁত হয়ে গেছে। মল্লিকে এসব করতে বললে সে জানায় সে এসব ছেড়ে দিয়েছে। তার বন্ধু তাকে একটি ঘরে নিয়ে যায় এবং বাইরে থেকে দরজা আটকে দেয়। সেই ঘরে একটি মেয়ে ছিল।
সে মেয়েটির সাথে মল্লির আগেও দেখা হয়েছিল। মেয়েটি কেবল একটি চাদর দিয়ে শরীর ঢেকেছিল। আজ মল্লি তার পাশে বসে একজন ভদ্র ছেলের মতো তার সাথে কথা বলছিল। ঠিক তখনই পুলিশ অভিযান চালায়। মল্লি পুলিশকে বলে যে আমরা কিছুই করছিলাম না, কিন্তু পুলিশ তার কথা শোনে না, বরং সে মেয়েটির চাদর টেনে দেয়, যেটা ছিল অপ্রত্যাশিত। মল্লি এটা দেখে খুব রেগে যায় এবং পুলিশ সদস্যদের মারতে শুরু করে। ঠিক তখনই ইন্সপেক্টর লক্ষ্মীনারায়ণ এসে সেখান থেকে তাকে এবং তার বন্ধুদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে এসে তাদের মামার বাড়ি আদর দিচ্ছিল। তার পরের সিনে আমরা দেখতে পাই মল্লির বাবা সত্যনারায়ণ একজন লোককে নিয়ে থানায় আসেন। লক্ষ্মীনারায়ণ তাকে বলে যে মল্লি পুলিশের ওপর হাত তুলেছে এবং সে খুব অহংকারী ও বদমেজাজি। একবার জেলে গেলে তার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। সত্যনারায়ণ তার পা ধরে অনুরোধ করেন কেস তুলে নিতে। লক্ষ্মীনারায়ণও তার কথায় রাজি হন এবং মল্লিকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ তাকে বলে তোমার বাবার অনুরোধের কারণে আমরা তোমাকে ছেড়ে দিচ্ছে। ঠিক তখনই মল্লি বলে রাস্তা থেকে যে কাউকে তুলে এনে আমার বাবা বানাবেন না, আমার বাবা 1988 সালেই মারা গেছে। এসব বলে মল্লি আবার লকআপের মধ্যে চলে যায়। ছেলের কাছে এসব কথা শুনে সত্যনারায়ণ ভেঙে পড়ে। সে মল্লির বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে যায় আর সেখানেই সে মারা যায়। পুলিশ মল্লিকে ছেড়ে দেয়। সে বাড়িতে এসে তার বাবার মৃতদেহ উঠানো দেখতে পায়, কিন্তু মল্লির কোনো ধরনের অনুশোচনাও হয় না। সে চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়ে এবং বাবার চিতা জ্বালাতেও যায় না। ফ্ল্যাশব্যাক শেষে আমরা 2005 সাল অর্থাৎ বর্তমান সময় দেখতে পাই। মল্লি নেশার কারণে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখনই একটি ছেলে সেখানে আসে। সে মল্লিকে তুলে একটি পিলারের সাথে বসায়। তারপর সে তার ছুরি বের করে মল্লির পেটে ছুরি দিয়ে আঘাত করে। এরপর সে পার্ক করা একটি গাড়ির ভিতর ঢুকে যায়। গাড়িতে আমরা দেখতে পাই কমিটির সভাপতি রাজুকে। সে ছেলেটিকে নিয়ে চলে যায়। ছেলেটি আর কেউ না, সে ছিল মল্লির সৎ ভাই। সত্যনারায়ণ মল্লির বাড়িতে যখন মারা যায় তখন সত্যনারায়ণের দ্বিতীয় স্ত্রী শেষবারের মতো তাকে দেখতে আসলে মল্লি তাকে বাড়িতে ঢুকতে দেয় না, বরং দরজা থেকে তাকে তাড়িয়ে দেয়, কারণ তার জন্যই মল্লি তার বাবাকে হারিয়েছে। সে তার বাবার চিতা নিজে জ্বালায়নি এবং তার ছোট ভাইকেও জ্বালাতে দেয়নি। শুধু এটুকু না, কয়েক বছর আগে যখন গ্রামে একটি ক্রিকেট খেলা হয়েছিল তখন ধারাভাষ্যকর বলেছিল মল্লির ছোট ভাইয়ের জন্যই তারা জিতেছে। এটা শুনে মল্লি রেগে যায়। সে লোকটির কাছে গিয়ে বলে যাকে তাকে আমার ভাই বললে আমি তোমার মুখ ভেঙে দেব। এসব সহ্য করতে না পেরে রাজুর নির্দেশেই রম্মন মল্লিকে ছুরি মেরেছিল। পরের সিনে আমরা দেখতে পাই রাস্তায় আহত মল্লির অবস্থা আরও খারাপ হতে থাকে, কিন্তু লক্ষ্মীনারায়ণ সেখানে পৌঁছে গিয়ে পুলিশ সদস্যদের সাথে মল্লিকে হাসপাতালে নিয়ে যায়। এরপর আমরা পরের সিনে দেখতে পাই 1995 সালের কোনো এক দিনে অমৃতার বাবা তার জন্য বিয়ের পাত্র খুঁজছিলেন। অমৃতা তাকে বলে তার আরও কিছু সময় প্রয়োজন। লক্ষ্মীনারায়ণও এতে রাজি হয়। এরপর অমৃতা সে মল্লির কাছে আসে এবং তাকে সবকিছু বলে, কিন্তু মল্লি বুঝতে পারে যে তাকে কিছু একটা করতে হবে, না হলে অমৃতার বাবা বিয়েতে রাজি হবে না। সে তার ট্রাক্টর বিক্রি করে দিয়ে বস্তার ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়। সে শেখরের কাছে যায় এবং কমিটির অনুমতি ছাড়াই ভাড়ার গুদাম থেকে ব্যবসা শুরু করে। ব্যবসা ভালোই চলছিল। সবাই মল্লির পরিবর্তন দেখে খুব খুশি হয়েছিল। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু মল্লি যেহেতু কমিটির অনুমতি নিয়ে ব্যবসা শুরু করেনি, তাই এক রাতে কমিটির সভাপতি রাজু তার লোকদের নিয়ে মল্লির গুদামে আগুন ধরিয়ে দেয়। এতে গুদামটি পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন কমিটির সবাইকে ডাকা হয়। এই যে শর্ট সার্কিটের জন্য তোমার পুরো গুদাম পুড়ে ছাই হয়ে গেল। রাজু বলে তোমার আরও সতর্ক থাকা উচিত ছিল। মল্লি রাজুকে হুমকি দিয়ে বলে সে 1 সপ্তাহের মধ্যে আবার গুদাম ব্যবসা চালু করবে। মল্লি বলে এবার আমি ভেবে নিচ্ছি শর্ট সার্কিটের জন্য আমার গুদামটি পুড়ে গেছে, কিন্তু পরের বার যদি আগুন লাগে আমি সবার গোডাউনে পুড়িয়ে দেব। মল্লি আবার তার ব্যবসা শুরু করার প্রস্তুতি নেয়।
অমৃতা তার বাবাকে বলে সে মল্লিকে ভালোবাসে এবং এই কথা শুনে লক্ষ্মী নারায়ণের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু তার মেয়ের কথা ভেবে লক্ষ্মী নারায়ণ বিয়েতে রাজি হয়ে যায়। পরের দিন মল্লি অমৃতার বাড়িতে আসার পর বলে যে সে সম্পূর্ণরূপে বদলে গেছে। অমৃতার বাবা তাকে বলে, আমি বিয়েতে রাজি, তবে আমার একটি শর্ত আছে। সে শর্ত হলো তোমার বাবার নাম তোমার বিয়ের কার্ডে লিখতে হবে এবং সেই সাথে তোমার বাবাকে মেনে নিতে হবে। এই কথা শুনে মল্লি রেগে যায় এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে লক্ষ্মী নারায়ণ বিয়েতে অস্বীকৃতি জানায়। মল্লি অমৃতাকে তার সাথে আসার জন্য বললে সে জানায় সে তার বাবাকে ছেড়ে যাবে না। এই কথা শুনে মল্লি রেগে যায়। সে ধরেই নিয়েছে অমৃতা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর মল্লি আবার তার পুরনো দুনিয়ায় চলে যায়। ইতিমধ্যে লক্ষ্মী নারায়ণ অন্য একটি ছেলের সাথে অমৃতার বিয়ে ঠিক করে। বিয়ের প্রস্তুতি শুরু হয়। অমৃতা মল্লিকে রাজি করানোর জন্য তার বাড়িতে এসে মল্লিকে তার জেদ ছেড়ে দিয়ে কার্ডে তার বাবার নাম লিখতে বলে, কিন্তু মল্লি রাজি হয় না। তারপর অমৃতা রেখে গিয়ে তাকে তার বিয়ের কার্ড হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। অমৃতার বিয়ের দিনে মল্লি সম্পূর্ণ মাতাল হয়ে বিরিয়ানি খেতে এসেছিল এবং অমৃতাকে তার বিয়ের উপহার দিতে এসেছিল, কিন্তু অমৃতাকে দেখার আগেই অমৃতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই কথা জেনে মল্লির সমস্ত নেশা কেটে যায়। সে শেষবারের মতো অমৃতাকে দেখতে চায়, কিন্তু উপস্থিত লোকজন সেখানে মল্লিকে মারধর শুরু করে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। আর এইভাবে তাদের প্রেমের অসমাপ্ত গল্পটি শেষ হয়। মল্লির হাসপাতালে জ্ঞান ফিরলে সে জানতে পারে যে তাকে যে ছুরিঘাত করেছিল সে আর কেউ না, সে তার ছোট ভাই ছিল। এটা জানার পর সে প্রতিশোধ নিতে চলে যাচ্ছিল। এমন সময় তার মা বলে, তোমার ভাই যা করেছে তা ভুল করেনি। তুমি তোমার বাবাকে যেমন ক্ষমা করনি, ঠিক তেমনি তোমার ভাই তোমাকে ক্ষমা করেনি। তোমার এই স্বভাবের কারণে তুমি সবকিছু হারিয়েছ। তুমি শুধু রাগ করতে জানো। এবার মল্লি তার মায়ের কথা শুনে তার ভুল বুঝতে পারে। সে তার অবস্থা থেকে তার বাবাকে কখনো ক্ষমা করেনি তার এই জেদের কারণে। এরপর সে হাসপাতাল থেকে বেরিয়ে আসে এবং সবার আগে সে রাজুর গোডাউনে যায়। সেখানে তার ভাইও ছিল। সে রাজুকে বলে যে আমি তোমাকে অজান্তেই ধাক্কা দিয়ে ফেলেছি, যার ফলে তোমার এই অবস্থা। যদি আমি তোমাকে সত্যিকারভাবে মারি তাহলে তো তুমি মরেই যাবে। সে আরও বলে, আমাদের মধ্যে যা ঘটেছিল তা ভুলে গিয়ে সুস্থভাবে জীবন শুরু করি। এরপর সে তার ভাইকে নিয়ে অমৃতার বাড়িতে চলে আসে। সেখানে অমৃতার বাবার কাছে ক্ষমা চায়। সে বলে সেদিন যদি সে রাজি হতো কার্ডে তার বাবার নাম লিখতে, তাহলে অমৃতা বেঁচে থাকতো। অমৃতার বাবা বলে সে যদি তার জেদ ছেড়ে দিত তাহলে সে আজ আমাদের মাঝে থাকতো। যাই হোক, তারা তাদের ভুল বুঝতে পেরেছে। পরের সিনে আমরা দেখতে পাই মল্লি একটি মন্দিরে যায়। সেখানে অমৃতার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। মন্দিরে বসে সবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে এবং সে ভাবে যদি সে রাগ বা অভিমান ছেড়ে দিত তাহলে আজ কত সুন্দরী না হতো তার পৃথিবী। এসব ভাবতে ভাবতে সে সেখানেই মারা যায়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো, সেই সাথে তোমাদের পছন্দের সিনেমা কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।